অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ দ্বিতীয় টি-20 হারার পরে আমি, বিশ্বাস করবেন কিনা জানি না, 2-3 মিনিট তবদা খেয়ে বসেছিলাম। কি কারণে বাংলাদেশ ম্যাচ হারলো, বাংলাদেশ এই ম্যাচটা হারতে পারে, এই জিনিসটা নিতে আমার কষ্ট হয়েছে। খেলায় হার জিত আছে, হার জিত মেনে নিতে আমি শিখে গেছি, কিন্তু এই ম্যাচ বাংলাদেশ কেন হারবে? 42 বলে 65 দরকার, 7 উইকেট হাতে, সেট ব্যাটসম্যান 40 করে উইকেটে, আপনি এই ম্যাচ কেন হারবেন? কত চমৎকার ব্যাটিং একটা স্টার্টের পরে, পাওয়ার প্লেতে 72 করার পরে কেন আপনি ম্যাচ হারবেন? আমি কিছু ডট মেলানোর চেষ্টা করেছি, আপনারা দেখেন আপনাদের সঙ্গে মেলে কিনা, যেগুলো বাংলাদেশের হারের কারণ বলে আমার মনে হয়। নাম্বার 1, ডট বল। অস্ট্রেলিয়া কয়টা ডট খেলেছে পুরো ইনিংসে বলতে পারবেন? 30টা, বাংলাদেশ 39টা। বাংলাদেশ ম্যাচ হারছে কয় রানে? সাইফের ইনিংসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? 127 স্ট্রাইক রেটের 42, ঠিক আছে নাকি? আব্দুল গাফফার সাকলায়েন, শামীম হোসেন পাটোয়ারি দুজনে মিলে 19 বলে 20 রান করেছেন 196 চেস করতে গিয়ে, ঠিক আছে? সাইফ, সাকলায়েন, শামীম, এই 3 জনে মিলে 52 বলে 62 রান করছে। 52 বলে 62 রান করছে। এখন আপনি বলেন বাংলাদেশ কোথায় ম্যাচ হলো? আমি 3 জনকে দোষ দিচ্ছি না, কিন্তু এই যে অস্ট্রেলিয়া চাইতে আপনার গোটা 8-9টা ডট বল বেশি খেলা, টপ অর্ডারের একজন 127 স্ট্রাইক রেটে রান করা, 7-8 নাম্বার ব্যাটাররা দুজনে মিলে 19 বলে 20 রান করা, 196 চেস করতে গেলে এগুলো হইলে আপনি ম্যাচ জিতবেন। তাওহিদের কথা বলি, শেষ বলতে আউট হয়েছে, তার আগের 2 বলে 6-4 মেরেছেন। একটা সময় তাওহিদের রান ছিল 16 বলে 17, একটা সময় 17 বলে 23। একটু দেরি করে হিট করতে গেলেন নাকি সিদ্ধান্ত নিতে দেরি করলেন, আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আপনারা যদি বুঝে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। আমি আসলে ক্লুলেস। এই বিষয়গুলো মনে হয়েছে ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে দলের হারের কারণ। কেননা 196 চেস করতে গিয়ে 3 জন পার্টিকুলার ব্যাটসম্যান যখন 52 বলে 62 রান করবেন, তখন আর ম্যাচ কিছু থাকে না। তানজিদ তামিম দুর্দান্ত একটা স্টার্ট করে খুব স্লপি আউট হয়েছেন। আজকে বলবো আমি, সৌম্য সরকার ভালো স্টার্ট করেছিলেন এবং জাম্পাকে যে বলে মারতে গিয়েছিলেন ওটা ফুল বল, মারার বলই ছিল, ছক্কার বলই ছিল, সৌম্য মিস করে গেছেন। সাইফ হোয়াইট বল আউট হয়েছেন। ওই পুরনো কথা, কোথায় মাথা, কোথায় পা, কোথায় ব্যাট, কোথায় বল, সাইফ নোজ বেটার। শামীম পাটোয়ারি কি হয়েছে জানি না, দেশের সেরা ফিনিশার, কিন্তু তিনি যেভাবে পরপর 2টো ম্যাচ খেললেন বা আউট হলেন ভালো লাগেনি। তাওহিদ হৃদয় গিয়ার চেঞ্জ করতে গিয়ে বোধহয় অনেক বেশি দেরি করে ফেলেছেন। পারভেজ ইমন ওয়াজ স্পট অন, যা করা দরকার করেছিলেন। পারভেজ ইমন বোধ করি আর 3টা ওভার থাকলে ম্যাচটা বাংলাদেশ হয়তো জিততো, কারণ হারলে অনেক কিছু সামনে আসলে, ও থাকলে ভালো হইতো, ওই বল খেললে ভালো হইতো। আপনি আরেকটু সহজ করে চিন্তা করেন, অস্ট্রেলিয়া বাউন্ডারিতে কত রান করছে? 10টা 4, 11টা 6, কত? 106। বাংলাদেশ 18টা 4 মেরেছে, 8টা 6 মেরেছে, 120 রান করছে বাংলাদেশ বাউন্ডারিতে। অর্থাৎ অস্ট্রেলিয়ার চাইতে বাংলাদেশ 14 রান বেশি করছে বাউন্ডারি নিয়ে। কিন্তু এই যে 8-9টা ডট বল বেশি খেলা, 196 চেস করতে গিয়ে 8-9টা রান, 5টা ডট বল বেশি খেলা অনেক বড় মার্জিন করে দেয়। সো আবারও বলছি, আমি আসলে ক্লুলেস। এগুলো আমার কাছে একটা একটা ছোট ছোট কারণ মনে হয়, ছোট ছোট কারণ মিলিয়ে আসলে বড় কারণ, যেটা হার। ব্যাটিং পয়েন্ট অফ ভিউ তো বললাম, বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, বাংলাদেশ যে 11টা ছক্কা হজম করেছে, এই 11টা ছক্কার মধ্যে 9টা বল পেসার এবং স্পিনার দুই পক্ষই, 9টা বল তারা করেছে ফুল বল, হাফ বলি এবং গুড লেন্থ বা এই 2 লেন্থের মাঝখানে। ছক্কা তো আপনি খাবেন, আপনি হাফ বলি গুড লেন্থের মাঝখানে, আমাদের লোকাল ক্রিকেটের ভাষায় বলা হয় যে মুখে বল করিস না, সামনে বল করিস না, রিচিং মানে রিচ করতে পারে হিটিং জোনে বল করিস না, ওখানেই করছে তারা। 9টা ছক্কা খাইছে, বাকি 2 ছক্কা নাহিদ রানাকে পুল করে একটা মারছে, আর একটা মুস্তাফিজ লাস্ট ওভার একটা মানে ফুল টাচ হয়ে গেছে লেগ সাইডে, ওটা ছক্কা খেয়ে গেছে। শুধু তাই না, বাংলাদেশ স্টার্টটা খুব ভালো করেনি। নাহিদ রানার উইকেট, নাহিদ রানার ফার্স্ট ওভারে যেভাবে কর্নার উইকেটটা নিলেন, মুস্তাফিজ মিচেল মার্শের উইকেটটা যেভাবে নিলেন, নাসুম যেভাবে জশ ইংলিশের উইকেটটা নিলেন, পাওয়ার প্লেতে 3 উইকেট নিলে বাংলাদেশ ফ্রন্ট ফুটে, স্ট্রেইট ফ্রন্ট ফুটে। এরপরেই হচ্ছে আসল ট্রিকটা, এই যে 52 বলে 97 রানের একটা পার্টনারশিপ হইল, ডেভিড এবং ম্যাট্রেন্সো তো আর আউটই হন নাই। তারা ক্যালকুলেট করছেন উইকেটটা কেমন, কোন বোলারকে মারবেন হিসেব করছে, এবং কোন রকম
তাড়াহুড়া করতে যায় নাই, শান্ত থাকছেন, শান্ত থেকে পুরো ইনিংসটা প্রসিড করেছেন। সাকলাইন 1 ওভার 19 দিছে 10তম ওভারে, রিশাদ 13তম ওভারে সম্ভবত 1 ওভারে 21 দিছে, 2 ওভারে তো 40। আর তার কিছু লাগে? এই যে বোলার টার্গেট করা, কাকে মারবো, কখন মারবো, কোন প্রান্ত থেকে আসলে মারবো, এই ক্যালকুলেশন করাগুলো স্মার্ট ক্রিকেট। আমি এই শুক্রবার ম্যাচটা যখন হয় সকালবেলা এটা নিয়ে একটা আলোচনা করেছিলাম, বাংলাদেশ আনস্মার্ট ক্রিকেট খেলবে কিনা। অস্ট্রেলিয়া স্মার্ট ক্রিকেট খেলেছে এবং স্মার্ট ক্রিকেট খেলেছে বলেই তারা ম্যাচটা বের করতে পেরেছে। নইলে এই ম্যাচটা শুরুতে বোলিং এর দিক থেকে এবং ব্যাটিং এর দিক থেকে তো একটা লম্বা সময় পর্যন্ত বাংলাদেশের গ্রিপে থাকা সত্ত্বেও আনস্মার্ট চিন্তার কারণে, আনস্মার্ট এক্সিকিউশনের কারণে, আনস্মার্ট ট্যাকটিক্যাল চেঞ্জের কারণে বাংলাদেশ ম্যাচটা জিতলো না। খুবই আপসেটিং, খুবই আপসেটিং। এই ম্যাচ বাংলাদেশের জেতা উচিত ছিল, যে কোনো ভাবে এই ম্যাচ জেতা উচিত ছিল। আপনি এত ভালো স্টার্টের পরে এই ম্যাচ ক্যারি করতে পারবেন না। আমি বললাম তো এই ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে, এটা মানে আমার মেনে নিতে কষ্ট হচ্ছে, কেন আপনি এই ম্যাচ হারাবেন। সো এর সঙ্গে যোগ করি যে ব্যাটিং বোলিং এ মানে আমার যেটা চিন্তা বা আমার খেলা দেখে যা মনে হয়েছে সেটা তো শেয়ার করলাম। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানায়েন। আরেকটা বিষয় হচ্ছে যে সাকলাইন আসলে নতুন বলের বোলার, এটা তো ডোমেস্টিক ক্রিকেটও ঠিকঠাক মতো আমরা খুব বেশি দেখি না। সে মূলত মিডল বা ডেথ ওভারের বলার। তাকে কি কারণে নতুন বলে বল করাইতে হচ্ছে বা কোন স্ট্র্যাটেজিক্যাল কারণে কোচ ক্যাপ্টেনের সিদ্ধান্তে আমি ঠিক জানি না, এটা সঠিক সিদ্ধান্ত বলে আমার মনে হয় না। নাসুম খুব ভালো বল করেছেন, কিন্তু তারপরও শেখ মাহিদিকে বসিয়ে দেওয়াটা আমার কাছে খুব বেশি ভালো সিদ্ধান্ত মনে হয়নি। কেননা শেখ মাহিদি সাদা বলে স্পেসিফিক্যালি টি-20-তে বাংলাদেশের বেস্ট বোলার। আর আপনি বসাইতেন রিশাদরে বসাইতেন যদি তোর বসানোর দরকারই ছিল। এখন ম্যাচ আপ চিন্তা করে যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন এগুলো তো বাংলাদেশের ধরেন একদম মানিকগঞ্জের ভাষায় বলে ইডিগিডি বাচ্চা, ওই ইডিগিডি বাচ্চা মানে যারা 10-12 বছর ক্রিকেট খেলে এদের থেকে একদম 40 বছরের বয়স ঘরোয়া লিগ খেলা ক্রিকেটার পর্যন্ত মাথায় ঢুকে গেছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন। এটা বাংলাদেশ ক্রিকেটকে আগে আমি বলেছি যে একদম ভেতর থেকে কুরে খাচ্ছে, যে বল করতে পারে, যার সামর্থ্য আছে তার কাছে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ম্যাটার করে না। ওয়ার্ল্ড ক্রিকেটের দিকে তাকান, বুঝতে পারবেন এগুলো ম্যাটার করে আমাদের দেশের প্লেয়ারদের কাছে। ম্যাচ আপ অবশ্যই গুরুত্বপূর্ণ, ম্যাচ আপ অবশ্যই কাজে লাগে, কিন্তু সেটাই সবকিছু ক্রিকেটের, এটা বাংলাদেশের ভেতরে ঢুকে গেছে। আমি এইটা বলার চেষ্টা করছি। এনিওয়েজ মাহিদিকে ড্রপ করার সিদ্ধান্তটা ঠিক মনে হয়নি। এবং একই সঙ্গে রিশাদ যে বল করছেন, তিনি যদি মনে করে থাকেন বাংলাদেশ টিমে তার জায়গা একদম সিমেন্ট কংক্রিট দিয়ে মাখিয়ে একদম শক্ত করে দেওয়া হয়েছে, তিনি ভুল করবেন। শুধু এটুকুই বললাম, এর বেশি আসলে বলাটা ঠিক হবে না, কেননা রিশাদ বাংলাদেশের অ্যাসেট, লেগ স্পিনারদের আমরা সুযোগ দিই না। কিন্তু যাদের সুযোগ দেওয়া হয় তারা নিজেরাও যদি নিজেদের কাজটাকে ভ্যালু না করেন বা নিজেদেরকে দিন দিন ডেভেলপ না করতে পারেন, তাহলে ভবিষ্যৎ খুব ভালো বলে আমার মনে হয় না। এনিওয়েজ সিরিজ তো হেরে গেছে, হোয়াইট ওয়াশ থেকে বাঁচতে হবে। বাট আবারও বলছি, এই দ্বিতীয় টি-20 হারটা আমি মেনে নিতে পারিনি, কেননা বাংলাদেশ আনস্মার্ট ক্রিকেট খেলে, ব্যাটিং বোলিং দুই দিকে আনস্মার্ট ক্রিকেট খেলে জাস্ট সিরিজটা হারলো, ম্যাচটা হারলো।